নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সবার বন্ধু ডক্টর অর্ঘ্য বাসু। আজকে আমরা এসে গেছি আবার একটা নতুন এপিসোড নিয়ে, যেখানে আমরা একটা খুব কমন টপিক নিয়ে ডিসকাস করব এবং একটা খুব কমন প্রবলেম, যেটা কিন্তু আমার আপনার সবার আছে, মানে 99% বাঙালির এই সমস্যাটা আছে। এটাতে তারা ভোগেন, তার চিকিৎসাও নিজের মতন করেন, কিন্তু জানেন না যে এই সমস্যা থেকে একদম পার্মানেন্ট কিওর হবার পদ্ধতিটা কি, রাস্তাটা কি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো গ্যাস এবং হেলিকোব্যাক্টার পাইলোরি। নামটা কিরকম লাগছে, হেলিকোব্যাক্টার পাইলোরি, এইচ পাইলোরি। হ্যাঁ, এটা ল্যাটিন, গ্রিক, হিব্রু, রোমান না। এটা নেহাতি শান্তশিষ্ট সাধারণ একটা মাইক্রো মানে অণুজীবের নাম। তো এটার সঙ্গে গ্যাসের সম্পর্ক কি, কিভাবে ধরবেন, ডায়াগনোসিস কিভাবে করবেন, তারপরে তার চিকিৎসায় কিভাবে হবে, আজকে আমাদের এপিসোডটা এটা নিয়ে। তো সুতরাং সঙ্গে থাকুন, শুনতে থাকুন। দেখুন, 99% বাঙালির জীবনে অত্যধিক গ্যাস আর পাইলস, এই দুটো প্রবলেমে কোনো না কোনো একটা রয়েছে। তাদের মধ্যে গ্যাসের সংখ্যাটা বেশি। তাহলে গ্যাসের সংখ্যাটা বেশি যাদের, তাদেরকে বুঝতে হবে যে গ্যাসটা কেন হচ্ছে, অ্যাসিডিটি কেন হচ্ছে। এবং কন্টিনিউয়াসলি যখন আপনি ওষুধ খেয়ে যাচ্ছেন, প্যানফর্টি খাচ্ছেন, ওমেজ খাচ্ছেন, ল্যান্সোপ্রাজল খাচ্ছেন, র্যাবেপ্রাজল খাচ্ছেন, খেয়েই যাচ্ছেন, যতদিন খাচ্ছেন ততদিন সমস্যাটা একটু কম থাকছে। যেই বন্ধ করছেন, সঙ্গে সঙ্গে আবার সমস্যাটা বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে। তো কেন হচ্ছে, আর এটার সলিউশনই বা কি? এই যে এইচ পাইলোরি বা হেলিকোব্যাক্টার পাইলোরি, এটা হচ্ছে একটা অণুজীব বা মাইক্রো। এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এর মাঝামাঝি পর্যায়ের একটা অণুজীব। এটা আদৌ ভাইরাস না আদৌ ব্যাকটেরিয়া না আদৌ ফাঙ্গাস, সে নিয়ে লক্ষ লক্ষ পেপার রয়েছে, লক্ষ লক্ষ আর্টিকেল রয়েছে, প্রচুর কাজকর্ম হয়েছে। আমি সেই তত্ত্বের কচকচির মধ্যে যাচ্ছি না। আমাদের আলোচনার বিষয় হচ্ছে রোগটা হেলিকোব্যাক্টার পাইলোরি আছে কি নেই, ধরবেন কি করে, ধরলে তার চিকিৎসা কি করে করবেন, এবং অ্যান্টাসিড খাওয়ার থেকে এই অ্যাসিডিটির প্রবলেমের হাত থেকে পার্মানেন্ট কিভাবে মুক্তি পাবে। দেখুন, এইচ পাইলোরি বা হেলিকোব্যাক্টার পাইলোরি হচ্ছে খাবার এবং জল, ফিকো ওরাল রুটে আমাদের শরীরে আসে। মানে আমরা যে খাবার খাই তার মাধ্যমে এবং যে জল খাই তার মাধ্যমে আমাদের শরীরে ঢোকে। এবার ন্যাচারালি আপনি যদি বাসি খাবার খান, ফ্রিজের খাবার খান, ঠান্ডা খাবার খান, প্যাকড ফুড খান, স্ট্রিট ফুড খান, রাস্তায় আনহাইজিনিক পদ্ধতিতে যে সমস্ত খাবার দাবার তৈরি করা হচ্ছে রাস্তার হোটেলে, সেগুলো খান, জল না ফুটিয়ে খান, অপরিশ্রুত জল পান করেন, মিনারেল ওয়াটারের নামে যেগুলো বাজার চলতি কোম্পানি রয়েছে তাদের দোকান থেকে কিনে হলেও সেই সমস্ত আননেমড কোম্পানির জল খান, তাহলে তার মাধ্যমে এই অণুজীবটি আমাদের পেটে ঢুকে, আমাদের শরীরে ঢুকে। এবং স্টমাকে হেলিকোব্যাক্টার পাইলোরির জন্য একটা সুন্দর পরিবেশ রয়েছে, ঘর বাঁধার, বাসা করবার এবং বংশ বিস্তার করা। তো একবার আপনার শরীরে ঢুকে গেল মানে স্টমাকের মধ্যে ও নিজের বাসা বানিয়ে ফেললো, এবং পুরো স্টমাকটাকেই অর্থাৎ পাকস্থলীটাতেই কলোনাইজ করে ফেললো। পাকস্থলীর দেওয়ালটা পুরোপুরি হেলিকোব্যাক্টার পাইলোরিতে ভরে গেল, এবং পাকস্থলীর দেওয়ালে অ্যাসিডিক এনভায়রনমেন্টের জন্য, অর্থাৎ অম্ল বেশি হবার জন্য হেলিকোব্যাক্টার পাইলোরির বংশ বিস্তার করবার একটা আদর্শ পরিবেশ থাকে। তো ওর মধ্যেও বাসা করে সুন্দরভাবে গুছিয়ে বসে পড়লো এবং বংশ বিস্তার করতে থাকলো। এরপরে হেলিকোব্যাক্টার পাইলোরি কি করে, সে কন্টিনিউয়াসলি পাকস্থলীর গায়ের যে কোষগুলো রয়েছে সেইগুলোকে ইরিটেট করতে থাকে এবং স্টিমুলেট করতে থাকে অ্যাসিড সিক্রেশনের জন্য। যেখানেই হেলিকোব্যাক্টার পাইলোরির বাসা থাকবে সেখানেই অ্যাসিড সিক্রেশন বেশি হবে পাকস্থলীতে, এবং এই অ্যাসিড জমতে 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 আলটিমেটলি কি হবে, পাকস্থলীর দেওয়ালটাকে পুরোপুরি ক্ষইয়ে দেবে। যখনই পাকস্থলীর দেওয়ালটাকে ক্ষইয়ে দেবে, পাকস্থলীর গায়ে ঘা হবে, অর্থাৎ আলসার। আমাদের পাকস্থলীর গায়ে অ্যাসিড থেকে বাঁচবার জন্য মিউকাস জাতীয় পদার্থের, অর্থাৎ শ্লেষ্মা জাতীয় পদার্থের একটা আবরণী থাকে। এই আবরণীটাই কিন্তু স্টমাকের অটো ডাইজেশন থেকে আটকায়। না হলে স্টমাক যে অ্যাসিড নিঃসরণ করছে, ওই অ্যাসিড তো পাকস্থলীটাকেই জ্বালিয়ে দিত, কিন্তু পাকস্থলীর অটো ডাইজেশন হয় না। তার কারণ
পাকস্থলীর যে কোষগুলো রয়েছে সেগুলো থেকে কন্টিনিউয়াসলি এই মিউকাস বা শ্লেষ্মা জাতীয় পদার্থ ক্ষরণ হয়, যেটা পাকস্থলীর ভেতরের দেওয়ালটাকে একদম পিচ্ছিল রাখে, স্লিপারি রাখে, যার জন্য অ্যাসিড পাকস্থলীর দেওয়াল পর্যন্ত পৌঁছাতে পারে না। হেলিকোব্যাক্টর পাইলোরি বাসা করলেই এই শ্লেষ্মা স্তরটা নষ্ট হয়ে যায় এবং অ্যাসিড বেশি পরিমাণে তৈরি হতে থাকে। এই অ্যাসিডই ঠেলে ঠুলে খাদ্যনালী বা ইসোফেগাসের মাধ্যমে মুখের মধ্যে উঠে আসে। সেই জন্য সারাক্ষণ মুখটা টক টক লাগতে থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে পুরো মুখটা মনে হয় টক হয়ে রয়েছে, খাবার হজম হয় না, অল্প একটু খাবার খেলেই পেট ফুলে ব্লোটিং হয়, গ্যাসে পেট ফুলে গেছে বলে মনে হয়। তো এই সমস্যাগুলো যারা অম্বল গ্যাসের প্রবলেমে ভুগছেন তারা প্রত্যেকেই জানে। এবার হচ্ছে সলিউশন কি করে করবেন, ধরবেন কি করে। দেখুন, শুধুমাত্র এন্ডোস্কোপি করলে কিন্তু হেলিকোব্যাক্টর পাইলোরির ইনফেকশন আপনার পেটে আছে কিনা সেটা ধরা সম্ভব না। কারণ এন্ডোস্কোপিতে শুধুমাত্র আমরা ছবি তুলছি বা ভিডিও করছি, তাতে আমরা দেখতে পাচ্ছি যে পাকস্থলীর ভেতরের দেওয়ালটা ক্ষয়ে ক্ষয়ে গেছে কিনা, সেখানে আলসার বা ঘা হয়েছে কিনা। এবার ঘা তো হাজার একটা কারণে হতে পারে, হেলিকোব্যাক্টর পাইলোরির জন্যই হয়েছে কিনা কি করে বুঝবেন? এটা দু তিন ভাবে বোঝা যায়, দু তিনটে পদ্ধতিতে। প্রথম হচ্ছে যখন এন্ডোস্কোপি করা হয় তখনই ওখান থেকে একটুখানি রস নিয়ে পরীক্ষা করে দেখা হয় র্যাপিড ইউরিয়েজ টেস্ট বা RUT নামক পরীক্ষার মাধ্যমে। একটা স্লাইডের মধ্যে পাকস্থলী থেকে অল্প একটু মাংসের টুকরো বা রস নিয়ে একটা রিএজেন্টের সঙ্গে মেশানো হয়, সেটা কালার চেঞ্জ করে। যদি র্যাপিড ইউরিয়েজ টেস্ট পজিটিভ হয়, অর্থাৎ আপনার পাকস্থলীতে হেলিকোব্যাক্টর পাইলোরির ইনফেকশন থাকে, তাহলে ওই কিটের রংটা হলুদ থেকে চেঞ্জ হয়ে একদম গাঢ় লাল বা ডিপ পিঙ্কও হয়ে যেতে পারে, তার মানে RUT পজিটিভ। আর যদি RUT নেগেটিভ হয়, অর্থাৎ আপনার পেটে হেলিকোব্যাক্টর পাইলোরির ইনফেকশন না থাকে, তাহলে ওটা যেমন হলুদ রঙের ছিল সেরকমই থেকে যাবে। এটা একটা পদ্ধতি। দুই হচ্ছে কিছু পরীক্ষার মাধ্যমে, কিছু রক্ত পরীক্ষার মাধ্যমে ব্লাড নিয়েও তার থেকে পরীক্ষা করে দেখা যায় যে আপনার রক্তে ইউরিয়েজ নামক এনজাইমের পরিমাণটা বেড়ে গেছে কিনা। আবার ইউরিয়া ব্রেথ টেস্ট বলেও একটা টেস্ট হয়, যেটা নিঃশ্বাসের মধ্যে যে ইউরিয়া বা ইউরিয়েজ বেরোচ্ছে সেটা পরীক্ষা করে বলে দেয় যে আপনার পাকস্থলীতে ইউরিয়েজ এনজাইমটা বেশি পরিমাণে নিঃসরণ হচ্ছে কিনা। এবং এই ইউরিয়েজটা আসে কিন্তু হেলিকোব্যাক্টর পাইলোরি থেকে। হেলিকোব্যাক্টর পাইলোরি যদি পজিটিভ থাকে, অর্থাৎ কলোনি থাকে পাকস্থলীতে, তাহলে এই র্যাপিড ইউরিয়েজ টেস্ট বা ইউরিয়েজ রিলেটেড যে সমস্ত টেস্টগুলো আছে সব পজিটিভ। এবার ধরলেন তো রোগটা, তারপরে চিকিৎসা করবেন কি করে? সেটা হচ্ছে বাজারে সমস্ত ওষুধের দোকানে কিছু HP কিট পাওয়া যায়, হেলিকোব্যাক্টর পাইলোরি কিট, বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, এবং এই প্রত্যেকটি কিটেই 6টা করে ট্যাবলেট থাকে। উপরে দেখবেন 3টে ট্যাবলেট, নিচে 3টে ট্যাবলেট। ওপরের 3টে ট্যাবলেটে সূর্যের ছবি আঁকা আছে, নিচের 3টে ট্যাবলেটে চাঁদের ছবি আঁকা আছে। অর্থাৎ ওপরের 3টে ট্যাবলেট আপনাকে সকালবেলা খালি পেটে একসঙ্গে খেতে হবে, নিচের 3টে ট্যাবলেট আপনাকে রাত্রেবেলা খাবার আগে একসঙ্গে খেতে হবে। অর্থাৎ একদিনে আপনার একটা পাতা, অর্থাৎ 6টা ট্যাবলেট কিন্তু শেষ হয়ে গেল। এরকম ভাবে 1 মাস এই কোর্সটা খেতে হয়। যদি হেলিকোব্যাক্টর পাইলোরির সংক্রমণ কম থাকে, পেশেন্টের সিমটোম্যাটিক কম হয়, সিমটম গুলো কম থাকে, 15 দিন এই কোর্স করলেও চলে। কিন্তু যাদের দীর্ঘস্থায়ী ক্রনিক ইনফেকশন, বছরের পর বছর ধরে এই ইনফেকশন চলে আসছে, তাদের ক্ষেত্রে 1 মাস এই কোর্সটা করা আমরা সাধারণত প্রেসক্রাইব করে থাকি। এবার হলো আপনার পজিটিভ এসেছিল, আপনি চিকিৎসা করে দেখলেন যে আপনার পাইলোরি পজিটিভ আছে, তার 1 মাস আপনি ওষুধ খেলেন, তারপরে কি করবেন? অনেকেই এসে আমাকে জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু আবার একবার এন্ডোস্কোপি করে কি আমরা RUT পরীক্ষা করে দেখবো? না, ইউজুয়ালি আমরা এটা করি না। কারণ একবার আপনি কোর্স দিয়ে দিয়েছেন মানে ধরেই নেওয়া হয় যে আপনার পেটের মধ্যে যা হেলিকোব্যাক্টর পাইলোরি ছিল এবং কত রকমের অ্যান্টিবায়োটিক খেয়ে আপনার সেই পাইলোরি গুলো মরে গেছে। বারবার করে এন্ডোস্কোপি করে বা বারবার করে RUT করে কোনো লাভ নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে একবার মাত্র 1 মাসের এই ওষুধের কোর্স করলেই মানেই কিন্তু আপনি কিওর হয়ে গেলেন তা নয়। কারণ আপনার শরীরে এই ব্যাকটেরিয়াটা কোথা থেকে এসেছে? খাবার বা জলের মাধ্যমে। অর্থাৎ আপনার খাবার বা জলের সোর্সকে আপনি যদি ডিকন্টামিনেট না করেন, অর্থাৎ সেই একই দূষিত খাবার দূষিত জল আপনি খেয়ে যাচ্ছেন, আপনার পাড়ার কলের যে কল থেকে সবাই জল নেয়, সেই কল থেকেই পাইলোরির ইনফেকশন আপনার শরীরে এসেছে। আপনি একবার চিকিৎসা করলেন, তারপর আবার সেই কলের জলই আপনি খেয়ে যাচ্ছেন, কি হবে? আবার 2 দিন বাদে পাইলোরি ঢুকে আপনার পেটে বাসা বাঁধবে। এটা তো যেমন ধরুন আজকে আপনার পেট খারাপ হয়েছে বা সর্দি হয়েছে, আপনি অ্যান্টিবায়োটিক খেলেন, 5 দিনে সেরে গেল।
পার্মানেন্টলি কিওর হয়ে গেলেন কি না? তো আবার 1 মাস বাদে হতে পারে, 2 মাস বাদে হতে পারে, 3 মাস বাদে হতে পারে। এইচ পাইলোরি ইনফেকশনও সেরকম। যদি আপনি খাবার এবং জলের অভ্যাসটাকে ঠিকঠাক না করেন, এই ইনফেকশন কিন্তু আবার আপনার শরীরে আসবে। তাহলে কি করবেন? ঘরে অ্যাকোয়াগার্ড লাগান, ডিস্টিলড ওয়াটার খান, কিন্তু ভালো প্রপার কোম্পানির কিনে খাবেন। বিসলেরির জল বাজারে দেখবেন, বিসলেরির নামের বোতলে যেরকম পাওয়া যায়, অন্তত আরো 20টা ডিফারেন্ট নাম আমি আপনাকে বলে দিতে পারবো, যেগুলো বিসলেরির কাছাকাছি, এবং বিসলেরি কোম্পানি কে নকল করার জন্য ওগুলো তৈরি করা হয়েছে। সেইগুলোর কিন্তু কোনো জলের গ্যারেন্টি নেই, জলের কোয়ালিটির কোনো মা বাপ নেই। সুতরাং প্রপার কোয়ালিটি সম্পন্ন জল খান, অ্যাকোয়াগার্ডের জল খান, ফুটিয়ে ঠান্ডা করে জল খান, এইরকম ভাবে পরিশ্রুত জল পান করুন, কারণ যাতে ওই জলের মধ্যে এইচ পাইলোরি না থাকে। বাসি খাবার খাবেন না, ফ্রিজে 5 দিন 7 দিন ধরে রয়েছে এরকম খাবার খাবেন না, কারণ ফ্রিজে যতই ঠান্ডায় থাকুক না কেন, তার মধ্যেই কিন্তু এই মাইক্রোবস গুলো গ্রো করে। খাবার সব সময় ফুটিয়ে গরম করে খাবেন। স্ট্রিট ফুড যতটা সম্ভব অ্যাভয়েড করে চলুন, কারণ হোটেলে বা স্ট্রিট ফুডে কিভাবে কোন পরিবেশে খাবার বানানো হচ্ছে আপনি জানেন না। রাস্তায় ফুচকা খেলেন, ফুচকার হাইজিন কিরকম থাকে আমিও জানি, আপনিও জানেন। এইগুলোর মাধ্যমেই কিন্তু এইচ পাইলোরি শরীরে ঢোকে। সুতরাং এইচ পাইলোরির বর্তমানে যেমন চিকিৎসা করতে হবে, ভবিষ্যতেও যাতে এইচ পাইলোরি আপনার শরীরে না ঢোকে সেটার ব্যবস্থাটাও কিন্তু দেখতে হবে। এটা কিন্তু একবারের চিকিৎসা নয়। এবার হলো আপনি চিকিৎসা করলেন, সেরে গেল, এটাকে কিন্তু মেনটেন করে যেতে হবে। এইচ পাইলোরি আপনার শরীরে যদি একবার ঢুকে থাকে, আপনার শরীর কিন্তু এইচ পাইলোরির জন্য প্রন। কারণ দেখবেন, একটি ফ্যামিলিতে বা একটা পাড়ায় সবাই একই সোর্স অফ ওয়াটার থেকে জল খাচ্ছে, ওই একই সোর্স অফ ওয়াটারের মধ্যে এইচ পাইলোরি রয়েছে, কিন্তু সবার তো অ্যাসিডিটি হচ্ছে না, সবার গ্যাস্ট্রাইটিস হচ্ছে না, সবার পেটের মধ্যে এইচ পাইলোরি বাসা বাঁধছে না, কারণ সবার পাকস্থলীর মধ্যে সে অনুকূল পরিবেশ পাচ্ছে না। যার ক্ষেত্রে এইচ পাইলোরি পজিটিভ, তার মানে কিন্তু তার শরীর এইচ পাইলোরির এগেনস্টে কোনো ইমিউনিটি দিতে পারছে না। তার একবার যেমন ইনফেকশন হয়েছে, বারবার হয়। যেরকম দেখবেন মশার কামড়, কিছু কিছু লোক আছে তাদের ব্লাড গ্রুপ এমনই, মশা বেছে বেছে একটা ঘরে যদি 10 জন লোক বসে থাকে, তাদের মধ্যে ঠিক ওই লোকটিকেই গিয়ে মশা কামড়াবে, বা ওই লোকটির গায়ের কাছে দেখবেন মশা ঘুরঘুর করছে। সেই রকমই এইচ পাইলোরিও তাই। সে কিন্তু সবার শরীরে গ্যাস্ট্রাইটিস করে না, সে যার ইমিউনিটি কম এবং যেখানে গ্যাস্ট্রাইটিস তৈরি করার মতন অনুকূল পরিবেশ পায়, সেখানেই সে সিমটম তৈরি করে। সুতরাং এইচ পাইলোরি থেকে সাবধান। জিনিসটা খুবই সাধারণ, চিকিৎসা সাপেক্ষ এবং চিকিৎসায় কমপ্লিটলি কিওরেবল। কিন্তু যদি আপনি ফেলে রাখেন, এইচ পাইলোরি থেকে যেমন আরইউটি পজিটিভ গ্যাস্ট্রাইটিস হতে পারে, তেমনি লিম্ফোমা পর্যন্ত হতে পারে। স্টমাকের যে মল্ট লিম্ফোমা নামে এক ধরনের লিম্ফোমা হয়, যেটা ব্লাড ক্যান্সার লিম্ফয়েড টিস্যুতে হয়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এইচ পাইলোরির ইনফেকশন থেকেই হয়। স্টমাকে দীর্ঘ কয়েক বছর ধরে যদি এইচ পাইলোরি ইনফেকশন থাকে, স্টমাকের আশপাশের লিম্ফ নোড গুলোতে সেই ইনফেকশন জমা হয়ে স্টমাকের লিম্ফোমা করতে পারে। সুতরাং কেন রোগটাকে চেপে বসিয়ে রেখে ক্যান্সার হতে দেবেন? একদম গোড়াতেই সেটাকে কিওর করা ভালো নয় কি? রোগটা তো খুবই সামান্য এবং সেটা কিওরেবল। ক্যান্সার হওয়ার আগেই এটাকে যদি আপনি নিরাময় করতে পারেন, ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তাই জন্য যদি আপনার দীর্ঘস্থায়ী গ্যাসের সমস্যা থাকে, সঠিক ডাক্তারবাবুকে দেখিয়ে, শুধু এন্ডোস্কোপি নয় কিন্তু, বারবার বলছি, এন্ডোস্কোপির সঙ্গে আরইউটি র্যাপিড ইউরিয়েস টেস্টটি অতি অবশ্যই করাবেন। কারণ আমি দেখেছি যত জায়গায় আমি গেছি, অধিকাংশ জায়গাতেই শুধু এন্ডোস্কোপি করে পেশেন্টকে ছেড়ে দেওয়া হয়, আরইউটি পরীক্ষাটা কিন্তু সঙ্গে করা হয় না, যার জন্য পেশেন্টের গ্যাসের প্রবলেম এন্ডোস্কোপি করার আগেও ছিল, পরেও থেকে যায়, কিওর হয় না। আরইউটি অতি অবশ্যই করুন, যদি পজিটিভ থাকে সঠিক ডাক্তারবাবুকে দেখিয়ে তার ওষুধপত্র খান এবং এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার থেকে, সংক্রমণ থেকে নিজের শরীরকে বাঁচান। নমস্কার। নিচে দেওয়া লিঙ্কগুলির মাধ্যমে আপনি এবং আপনারা আমার সমস্ত সোশ্যাল হ্যান্ডেলের পোস্ট, ভিডিও এবং ব্লগগুলি ফলো করতে পারেন। আমার ব্যক্তিগত পরামর্শ বা কনসালটেশনের জন্য আপনি এই নাম্বারগুলিতে হোয়াটসঅ্যাপ বা কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার টিম মেম্বারেরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নেবে।